আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। নামে বেনামে ফ্যাসিবাদ বিরোধী কিছু দলের সাথে আঁতাত করে দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদ দোসররা, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সংবিধান সংশোধন প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন নামে একটি বেসরকারি সংস্থা। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। জাতীয় প্রেসক্লাবের সামনে 12 দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ অভিযোগ করেন, ধর্মীয় উগ্রতাকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের দোসররা অনেক নামে বেনামে গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, সেই সমস্ত মানুষগুলোর সাথে একাকার হয়ে যে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা, বাংলাদেশকে একটি মৌলবাদী হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছেন। ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ফাঁক ফোকর না পায় সেজন্য সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার জাহিদ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া বিকেল নাগাদ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্য দিয়ে সুপারিশ তৈরি করতে চায় কমিশন। এরপর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। 84টি বিষয়ে এক ধরনের ঐক্যমত হয়েছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে জানিয়ে আলী রিয়াজ বলেন, বিষয়গুলো চূড়ান্ত করতেই আলোচনায় বসেছে ঐক্যমত্য কমিশন। আপনাদের সাথে আলাপ আলোচনায় সেগুলো একটি চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া গেছে। আমরা আশা করছি আজকে সেই চূড়ান্ত ভাষ্য আপনাদের কাছে বিকেল নাগাদ পৌঁছে দেওয়া যাবে। কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী খান আলামিন, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আলামিন, ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, সকাল থেকে বৈঠক শুরু হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ 30টির বেশি রাজনৈতিক দল এই বৈঠকে যোগ দিয়েছেন। আজকে বৈঠকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই সনদ এরই মধ্যে তার খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং সেই চূড়ান্ত খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে বিকেলের মধ্যে পৌঁছে দেয়া হবে। এখন এই জুলাই সনদটি যখন চূড়ান্ত হয়ে যাওয়ার পরে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আলোচনার জন্য 4টি বিষয়কে নির্ধারণ করা হয়েছে যে কিভাবে বাস্তবায়ন করা হবে। এর মাঝে একটি বিষয় হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা, আরেকটি প্রস্তাব হচ্ছে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা, আরেকটি বিষয় হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে, এবং আরেকটি প্রস্তাব রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে
বাস্তবায়ন করা। এই প্রস্তাবগুলো নিয়ে সকাল থেকে আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতামত তুলে ধরেছেন। আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে নতুন সংবিধান প্রণয়নের কথা বলা হয়েছে এবং সেজন্য গণপরিষদ নির্বাচনের কথা তারা জোর দিয়ে বলেছেন। জামাত আগেও এ বিষয়ে বলেছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে পরবর্তী সংসদ এই জুলাই সনদটি বাস্তবায়ন করবেন সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই প্রস্তাব, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি শুরুতে যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আজকের মধ্যেই তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন এই বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে, এবং যদি সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আজকেই হবে শেষ বৈঠক। আর যদি মনে হয় যে আরও আলোচনার বিষয় রয়ে গেছে তাহলে হয়তো পরবর্তীতে এ বিষয়ে আবার আলোচনা করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তিনি বলেছেন যে এই আজকের মধ্যে যখন চূড়ান্ত খসড়া সুপারিশের সেটি যদি রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যত দ্রুত এটির ফিডব্যাক দেবে তত দ্রুতই তারা এটি চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেবেন এবং সরকার সেটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিক্রিয়া আমরা জানাতে পারবো। মারফি, ধন্যবাদ আপনাকে। পাল্টাপাল্টি অভিযোগে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে 21টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। 33 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে। সহায়তা করেছেন সহকর্মী রাকিব হাসান, আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুক ও ধামরাই প্রতিনিধি রাজিউল ইসলাম পলাশ। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ব্যালট পেপার পৌঁছাতে দেরি হয়, শুরু হয় 9:45টায়। সকালে বৃষ্টি উপেক্ষা করেই হলে হলে ভোট দেন শিক্ষার্থীরা। ভোটার উপস্থিতি কম হলেও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন তারা। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। আসলে 33 বছর পরে আমরা জাকসু পাচ্ছি, জাকসুটা হোক সুন্দরভাবে, এটাই আমরা চাই। যেই বিজয়ী হোক না কেন, আমরা আসলে একসাথে থাকার প্রতিজ্ঞা করেছি। জীবনে কখনো আসলে ভোট দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আজকে প্রথম আমি জাকসু উপলক্ষে প্রথম নির্বাচনের এক্সপিরিয়েন্সটা উপভোগ করলাম। প্যানেল তো থাকবেই, ওটা বিষয় না, কিন্তু ব্যক্তি হিসেবে যাকে পছন্দ আমি তাকেই চুজ করব। মোহমায় পড়ে যদি আমরা ভোট দিই তাহলে আমরা আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারি না। আমাদের অনেক কিছু বিবেচনা করে ভোট দেওয়া উচিত। মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী অভিযোগ করেন প্রশাসন শুরু থেকে ছাত্র শিবিরের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে উদাসীন। পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নে কোনো ধরনের অপতৎপরতা চালাবেন না। আর ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা তৈরি করছে। সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি, বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তার পাশাপাশি আরও একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। এ নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট হচ্ছে। 80টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো ক্যাম্পাস। নিরাপত্তায় রয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার, 2 জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছে শিক্ষকদের মনিটরিং টিমও। নাদিরা সুলতানা, RTV। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাকিব, নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ভোট নিয়ে প্রার্থীদের বক্তব্য কি? মারফি, জানেন যে আজকে কিন্তু শুরু হয়। এছাড়া ভোট গ্রহণের প্রথম থেকে সুষ্ঠুভাবে চললো, কিন্তু পরবর্তীতে কয়েকটি হলে আসলে অভিযোগ পাওয়া যায়। আমরা এখন রয়েছি হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে। এখানে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু 1 ঘন্টার মতো কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল, এবং এখানে যারা আছে তারা বলছেন যে এখানে কালি নিয়ে একটা অস্পষ্টতা দেখা দিয়েছিল, এবং সেই বিষয়ে কিন্তু যারা প্রার্থীরা ছিলেন অভিযোগ তুলেছেন। বঙ্গমাতা হলে কয়েকজন ভোটার জাল ভোট দিয়েছে বলে দলের
ছাত্রীরা এখানে ছিল বলে অনেকে অভিযোগ করেন। তো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো এখানে আসলে যারা ছিলেন বা সেরকম ভোটার বা যারা এখানকার শিক্ষার্থী তাদের সঙ্গে আমরা কথা বলবো এখানে কি ধরনের সমস্যা হয়েছিল। আপু এখানে কি ধরনের সমস্যা হয়েছিল বা কি অভিযোগ রয়েছে? ভিতরে ছিলাম, আমি বাইরে ছিলাম। যতটুকু শুনেছি এখানে হচ্ছে মানে ছাত্রদল প্যানেল থেকে অভিযোগ করেছে যে ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে হচ্ছে মানে ভোট কারচুপির একটা হচ্ছে মানে কি বলবো অভিযোগ তোলা হয়েছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে মানে আমি আমার নিজস্ব যেমন হয়েছে এখানে প্রত্যেকটা দলের পোলিং এজেন্ট আসে, তারপর আমাদের যারা ভোট গ্রহণ করছে তারা আসছে, আর আমাদের এনআইডি কার্ড চেক করে করে ভোট নেওয়া হচ্ছে। এরকম কোনো সুযোগ নাই ভোট কারচুপি হওয়ার। এই একটা ছেলে প্রার্থী মেয়ে ভোটারদের ঢুকলো কি? এখানে হচ্ছে ছাত্র দলের ভিপি শেখ সাদি ভাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের ভিতরে ঢুকে গেছে। মানে উনি ওনার অভিযোগের ভিত্তিতে উনি বলছে যে হচ্ছে ভোট কারচুপির কথা শোনার পর উনি ঢুকে গেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ওনার একজন ভিপি প্রার্থী হিসেবে ওনার মেয়েদের হলের ভিতরে ঢুকে যাওয়া মানে আমাদের কারোরই প্রত্যাশা ছিল না। কারণ হচ্ছে মেয়েদের প্লেস জায়গা একটা সিকিউর প্লেস, সেখানে উনি একজন ছেলে হয়ে আর একজন প্রার্থী হয়ে তো ঢুকতে পারে না। আমরা আরেকটা ভোটারের সঙ্গে কথা বলবো। আপু এখানে কি ধরনের অভিযোগ রয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? ভাই এতক্ষণ পর্যন্ত সকাল থেকে তো আমি প্রীতিলতা হলের ভোটার এবং একজন প্রার্থী, ওখানে সব জায়গায় সুষ্ঠুভাবেই চলছিল। এখানে দেখলাম যে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী শেখ সাদি ভাই উনি মেয়েদের বুথ পর্যন্ত, উনি অবভিয়াসলি গেট থেকে তো ঢুকতে দিবে, একজন প্রার্থী যেহেতু ভিপি প্রার্থী কেন্দ্র পর্যন্ত ঢুকতে পারবে, কিন্তু কেন্দ্রের ভিতরে প্রবেশ করাটা এটা আমাদের কাছে ভালো লাগছে না বিষয়টা। আর মেয়েদের হলে সেফটিরও একটা ব্যাপার আছে, সবাই নিজের মতো ভোট দিচ্ছে, সেখানে সে অ্যানাউন্স করে দিচ্ছে যে কারচুপির অভিযোগ আছে। তো এখানে সব দলেরই কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে, ছাত্রদল ছাত্র শিবির সব দলের কিন্তু পাল্টাপাল্টি একটা অভিযোগ রয়েছে। তো জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে আছেন আমাদের আরেক সহকর্মী রাজিউল ইসলাম পলাশ। পলাশ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তার ব্যবস্থায় বা সেখানে কেমন, বিস্তারিত জানাবেন। সকালে ভোটার উপস্থিতি একটু কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে এবং সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতে থাকে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়ে তাদের ভোট দিচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বেগম খালেদা জিয়া হলে। এই হলে ভোটার উপস্থিতি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং আমরা দেখেছি যে এই হলে 409 জন ভোটার রয়েছেন এবং 10টি বুথে ভোট গ্রহণ চলছে। এই পর্যন্ত এখানে প্রায় 50% ভোট কাস্ট হয়ে গেছে। আর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা যদি আপনি জানতে চেয়েছেন যে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখানে খুব ভালো রয়েছে। এই হলে কোনো ধরনের কোনো অভিযোগ আসেনি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা স্বতঃস্ফূর্ত ভাবেই এখানে ভোট দিতে পারছে। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি, আপনারা যে ভোট দিচ্ছেন আপনাদের অনুভূতি কি এবং সার্বিক পরিস্থিতি কি? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, সার্বিক পরিস্থিতি ভালো। এখন সকাল থেকে অনেকে এসেছে আমাদের হলে, 409 জন আশা করি এই সময় এই ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি এবং ভোটার সংখ্যা পর্যাপ্ত পরিমাণ উপস্থিত হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আর বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এছাড়া আইন শৃঙ্খলার কথা যদি বলি যে সারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরো নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক আইন শৃঙ্খলার যারা কর্মকর্তা রয়েছে তারা পর্যবেক্ষণ করছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারাও। ধন্যবাদ আপনাকে। এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুতে নির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। সকালে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা, জিয়ারত করেন জুলাই শহীদের কবরও। এ সময় নির্বাচিত ভিপি বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা কাজ করবে তারা। ভোটে জয় পরাজয়কে ঊর্ধ্বে রেখে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার আশা ব্যক্ত করেন তারা। আর জিএস ফরহাদ বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ করার মধ্য দিয়ে সম্ভব শহীদদের ত্যাগের মূল্যায়ন করা। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশস্ত্র জায়গায় সে ভয়েস রেজ করতে পারেন আমাদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ আরও দুজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর আগামী 16 সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এর শুনানি শুরু হয়। এর আগে 1 সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর চারখানপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী রোববার। তদন্ত সংস্থার মাত্র 23 জন অফিসার, তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। তাদেরকে এই পাওয়ার দেওয়ার কিছু সুনির্দিষ্ট পারপাস আছে, কিন্তু এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে দিয়ে আর গ্রেপ্তার করানো হবে না, সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে, এটা বাস্তবসম্মত নয়। এই বিষয়টা আদালত বোঝার জন্য জানতে চেয়েছেন, আমরা ব্যাখ্যাটা দিয়েছি। মেট্রো রেলের আয় বাড়াতে দোকান, ব্যাংকের বুথ ভাড়া দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য স্টেশন ভিত্তিক দোকান, ব্যাংকের বুথ ও বিজ্ঞাপন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে দোকান ভাড়ার দরপত্র জমা পড়েছে। মেট্রো কর্তৃপক্ষ বলছে খাবার দোকানের জন্য বেশি আবেদন জমা পড়ছে, তবে তাদের চাওয়া স্মারক, স্মৃতি বা প্রদর্শনীর দোকান বসবে। বিশেষজ্ঞরা বলছেন এই বাণিজ্যিক ব্যবস্থা যেন যাত্রী সেবার ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ঢাকায় মেট্রো রেল পরিবহন ব্যবস্থায় নতুন এক দিগন্ত রচনা করলেও তৈরি হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। টিকিট বিক্রির আয় দিয়ে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজছে তারা। উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে। স্টেশনগুলোতে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি আগারগাঁও ও কাওরান বাজার ছাড়া মেট্রো রেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত 14টি স্টেশনে 31টি দোকান ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। দরপত্রের মাধ্যমে চলছে ইজারা প্রক্রিয়া। ডিএমটিসিএল বলছে বেশিরভাগ ফাস্টফুড ও কফি শপের জন্য আবেদন জমা পড়ছে। নিরাপত্তা বিবেচনায় স্টেশনে কোনো গ্যাসের চুলার অনুমোদন দেবেন না তারা। আমরা চাচ্ছি যে সুভেনির টাইপের সব দিবে, আর কিছু আছে যেমন যদি ফুডের ক্ষেত্রে বেশি আগ্রহী সবাই, ফুড যদি দিতে হয় তাহলে আমাদের ড্রাই ফুডটাকে আমরা প্রেফার করছি। রান্না টান্না করে এখানে যে ফুড কুক করে বিক্রি করবে এইটা আমরা নিরুৎসাহিত করছি, কারণ মেট্রো রেলে তো ফুড বহন করা, খাবার দাবার নেওয়া আনা এটা নিষিদ্ধ আছে। আর তাছাড়া লিকুইডটা তো একেবারেই প্রহিবিটেড। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দোকান ভাড়া পরিকল্পনা ভালো উদ্যোগ, তবে সবার আগে নিরাপত্তার বিষয় মাথায় রাখতে হবে। সব দিব, এটা ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে এখানে প্রথমত হচ্ছে যে কর্তৃপক্ষ এখানে বিজনেসের মাধ্যমে তার কিছু ইনকামের যেমন সুযোগ রয়েছে, পাশাপাশি হচ্ছে যে পরিবেশটা আপনার সুন্দর রাখা যাবে এবং যেই দোকানগুলো দিচ্ছে সেগুলোর ডিজাইন যাতে দৃষ্টিনন্দন হয়। প্রয়োজনে কর্তৃপক্ষ ডিজাইনগুলো চেক করতে, যেন টাইপের দোকান যেন এখানে বা সব যাতে এখানে না থাকে এবং কোনো ফায়ার হ্যাজার্ড বা অন্য কোনো হ্যাজার্ড আছে কিনা সেটা যাতে 100% মেনটেন করা হয়, তাহলে আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ এখানে আসবে। মেট্রো রেলের ট্রেনের সংখ্যা বাড়ানো, স্টেশনের কাছে গাড়ি পার্কিং ভাড়া দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। কাগজে কলমে দুর্বল দল হংকংকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। ম্যাচে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে বড় জয় নিয়ে ফেরাই লক্ষ্য টাইগার অধিনায়ক লিটন দাসের। বিস্তারিত থাকছে মাহফুজুল ইসলামের রিপোর্টে। উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের বিশাল ব্যবধানে জয়ের পর কিছুটা চাপে বাংলাদেশ, কারণ রান রেটে আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকতে টাইগারদেরও দরকার বড় ব্যবধানের জয়।
বিষয়টা মাথায় রেখেই দলের কৌশল সাজাবেন কোচ ফিল সিমন্স। অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে নিয়ে অবশ্য সাবধানী টিম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অবশ্য বিষয়টা নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিটন। জানিয়েছেন প্রতিপক্ষ কোনোভাবেই দুর্বল নয়, অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যে কোনো দিন যে কেউ যে কাউকেই হারিয়ে দিতে পারে। চাপে থাকা বাংলাদেশ দল অবশ্য আরও এক জায়গায় পিছিয়ে। 2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে এই হংকংয়ের বিপক্ষে হারের রেকর্ড আছে বাংলাদেশের। অবশ্য সেই দলের কেউই নেই এবার স্কোয়াডে। সেই অতীত অবশ্য মনে রাখছেন না টাইগার অধিনায়ক। জানিয়েছেন সাম্প্রতিক অতীতে দুর্দান্ত ফর্মে থাকা টিম বাংলাদেশ এই বিষয়টি মনে রাখার অবস্থায় নেই। প্রতিপক্ষ হংকং বলি কিনা অদৃশ্য অজানা শঙ্কা বাংলাদেশ দলে, তবে সে জুজু পেরুতে পারার পাশাপাশি নেট রান রেটের বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে টিম টাইগার্স। মাহফুজুল ইসলাম, RTV। বাগেরহাটের 4 আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন আজ। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল 6টা থেকে এই হরতাল শুরু হয়। গতকাল থেকেই জেলার প্রবেশ দ্বারগুলো বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। আজও জেলার সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেড সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে রাস্তা আটকে রেখেছে হরতাল সমর্থকরা। এদিকে হরতালে প্রভাব পড়েছে খুলনায়ও, বন্ধ রয়েছে ঢাকামুখী বাস চলাচল। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদকে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসী বাবা নুরুজ্জামানের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের পশ্চিম মায়ানী গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। নিহত শাহেদের মা জানান 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়েছিল তাদের সংসার। শাহেদের বাবা সৌদি প্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে আনেন তিনি। এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেন নুরুজ্জামান। এ সময় ছেলের হত্যার বিচার দাবি করেন তিনি। ঘটনার পর থেকে নুরুজ্জামান পলাতক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামলাকারী এখনও পলাতক বলে জানিয়েছে রাজ্যের পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন। এদিকে বন্ধুর মৃত্যুতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চার্লি হত্যাকাণ্ড আমেরিকার ইতিহাসের কালো অধ্যায় বলে উল্লেখ করেন তিনি। ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর স্পেন্সার কক্স। অবশেষে নেপাল থেকে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল। আজ দুপুরে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ারক্রাফটে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছে জামাল তোপুরা। এছাড়াও একই ফ্লাইটে দেশে ফিরছে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। এর আগে রাজনৈতিক অস্থিরতায় দ্বিতীয় ম্যাচ পণ্ড হবার পর হোটেলে আটকা পড়ে বাংলাদেশ দল। বুধবার নেপালে কারফিউ শিথিল হলে সেদিন বিকেলে কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট চালু হয়। কিন্তু বাংলাদেশ দলকে ফিরিয়ে আনার ব্যবস্থায় তৈরি হয় নানান জটিলতা। অবশেষে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ দলকে। এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের আগে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন ফুটসাল এশিয়া গ্রাউন্ডে এই অনুশীলন সারে টিম বাংলাদেশ। 20 সেপ্টেম্বর শক্তিশালী ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের মিশন। কোচ সাইদ খোদ্দুর রাহমির অধীনে 2 ঘন্টার অনুশীলনে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছে ফুটবলাররা। জি গ্রুপে 22 সেপ্টেম্বর মালয়েশিয়া ও 24 সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।